ক্যাভিটি ওয়ার্ডটা আমরা ডেন্টিস্টের সাথে অনেক বেশি শুনি, বিভিন্ন রকম ভাবে টিভিতেও মার্কেটিং এ টার্মটা ইউজ করা হয় ক্যাভিটি। তো আসলে ক্যাভিটিটা কি আর কেন আমাদের ক্যাভিটিকে সিরিয়াসলি নেওয়া উচিত? ক্যাভিটিটা হলো মেইন দাঁতের মধ্যে ক্ষয় হওয়া, দাঁতের সব থেকে উপরের যে লেয়ারটা আছে যেটাকে এনামেল বলা হয়, আচ্ছা, সেটার মধ্যে ক্ষয় হওয়া, যার জন্য কি হবে তোমার যেমন যেমন ক্যাভিটিটা ডিপ হতে থাকবে তো তোমার ওর মধ্যে ব্যথা সেন্সিটিভিটি এগুলো আসবে। এখানে যত যেমন ডিপ হবে ব্যথা যেমন বাড়তে থাকে, মানুষ এরকম সেন্সিটিভ হয়, তখন সে কোথাও দেখালো, কেউ অল্টারনেট কোনো রকম পেন কিলারকে কাটিয়ে দিল, কিছু করলো। অনেকে সেটা দেখায় না, সেটা শেষে গিয়ে দাঁত তোলা অবধি চলে যেতে পারে, মানে যে আমার তো হ্যাঁ। গুলো রয়েছে সেটাকে তুলে ফেলে দেওয়া। হ্যাঁ, তো এগুলো আগে ম্যানুয়ালি বের করা হতো, এখন ডিজিটাল এক্সরে আছে, সেটা দিয়ে ভালো করে এটার বিষয়ে দেখা যায়। এই ক্যাভিটিটাকে আমি আটকাবো কি করে? আর্লি স্টেজেই আমি ক্যাভিটি যাতে আমার দাঁতে না পড়ে সেই দিকটা আমি কি করে হ্যাঁ, সচেতন? এর জন্য হলো কি তোমার রেগুলার করতে হবে। আর দুধের দাঁত ফের পড়ে গিয়ে তোমার পার্মানেন্ট হবে, কিন্তু পার্মানেন্ট দাঁতটা ড্যামেজ হয়ে গেলে সেটা আর তৃতীয়বার হবে না। চান্স নেই। হ্যাঁ, তৃতীয়বার হবে না, ঠিক করা যাবে কিন্তু দাঁতটা তৃতীয়বার হবে না। হ্যাঁ, আমরা তো মানে জানি যে ব্রাশ আমরা যত বেশি ভালো মতন করবো, সচেতনভাবে আমি নিজেও যে আজকে একটা ডেন্টিস্টের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমি ব্রাশটা বেশ 10-15 মিনিট ধরে ভালো মতন করে এসেছি, যাতে এই দিকটা ঠিক এরকম থাকে। করলে ওটা দাঁতকে টর্চার করা হয়ে গেলো। হ্যাঁ, এটা ব্রাশিং অতক্ষণ ধরে কিছু করার নেই। অনেকে তো অনেক পরে গিয়ে brushing- মাড়ি লুজ হয়ে যাবে, তখন অনেকে যেমন বলে তোমাকে দেখি ব্রাশ করলে মাড়ি ছেড়ে দেয় দাঁতে। বা ব্লাড বেরোচ্ছে। হ্যাঁ, ব্লাড বেরোচ্ছে, সেটা হলো ব্লাড দু কারণে, একটা রং ব্রাশিং টেকনিকের জন্য বেরোবে, একটা তোমার মাড়ির ইনফেকশন থাকলে, জিঞ্জিভাইটিস পায়রিয়া থাকলে তাহলেই যায়। ব্রাশিং ছাড়াও তো আরো বিভিন্ন রকম আমাদের হাইজিন মেনটেন করতে হয়, বিশেষ করে ওরালের ক্ষেত্রে। কি ভাবে আমরা ওরাল হাইজিনটা মেনটেন করব? ব্রাশিং এর সাথে সাথেও আমরা কি করব? এই জন্যে- টুথপিককে আমাদের অ্যাভয়েড করাই উচিত। বাচ্চাদের ক্ষেত্রে ওরাল হাইজিনটা মেনটেন করা একটু কঠিন হয়। যেমন আগেকার দিনে দুধ খাইয়ে মানে কাপড় ভিজিয়ে মুখটা পুছে দিত, এখন দুধের বোতলে দুধ খাইয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে, বাচ্চা শুয়ে গেল ছেড়ে দিল। মুখের মধ্যে ওই পুরো হ্যাঁ, দুধের ইয়েটা তো থেকে দুধের যাচ্ছে। ওটা রয়ে যাওয়ার জন্যই ওটা ওদের দাঁতগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। দাঁত আমরা তুলবো কখন? কখন কোন পর্যায়ে গিয়ে আমি দাঁতটাকে ট্রিট করতে পারবো? কোন পর্যায়ে গিয়ে না চলো এবার আর করা যাচ্ছে না, এবার আমাকে দাঁতটা তুলতেই হবে? তো আজকে আমাদের চ্যানেলে রয়েছেন ডক্টর সন্তোষ কুমার সিনহা, ডেন্টাল সার্জন। দীর্ঘ 13 বছর ধরে ইনি প্র্যাকটিস করছেন ডেন্টাল সার্জারি। বাংলা এবং বিহার দুটো স্টেটেই এনার প্র্যাকটিসের কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো স্বাগতম ডক্টর। নমস্কার। সবার আগে আমি আপনাকে জিজ্ঞেস করছি, দুটো রিজিয়নে প্র্যাকটিস করতে আপনার কেমন লাগে? দুটো রিজিয়নে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন ভিন্ন কালচার, খাবার দাবার আলাদা। সেই ক্ষেত্রে আপনার কি চ্যালেঞ্জেস আর অভিজ্ঞতা যদি একটু বলেন। হ্যাঁ, দুই জায়গার তো খাবার দাবারটা ঠিকই বললে, যেটা কি আলাদা হচ্ছে। এর সঙ্গে মেন ওরাল হাইজিন, যেটা ডেন্টিস্টের সব থেকে বড় চ্যালেঞ্জেস এর মধ্যে একজন আছে, ওরাল হাইজিন মেনটেন করানো পেশেন্টকে। কেন কি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো খুব কম, মানে যেগুলো মানে আগে তুমি বলতে পারো কি আগেকার যে ডেন্টিস্টরা ছিল সেরকম জায়গায় তখন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো খুব চালাতো না সোশ্যাল লেভেলে, যার জন্য কি হতো কি যারা ডেন্টিস্টের কাছে এসেছে তারাই শুধু কিছু বুঝতে পারতো যে হাইজিন কতটা মেনটেন করা হবে। আচ্ছা, হ্যাঁ, এমনিতে সোশ্যাল লেভেলে এখন অনেকে এখন আইডিয়া থ্রুতে ক্যাম্প করানো হয়, বা এমনি অনেক ডাক্তাররাও আছেন যারা পার্সোনালি গ্রামের দিকে গিয়ে গিয়ে হাইজিনের বিষয়ে Awareness-টা বোঝানো হচ্ছে। হ্যাঁ, ছড়াচ্ছে। অ্যাওয়ারনেস গুলো প্রোগ্রামগুলো চালাচ্ছে। তো সেটা থেকেও মানুষ একটু সেন্সিটিভ হয়েছে এখন। তারপর হলো তোমার টিভি অ্যাডের মধ্যে অনেক চলছে, পেস্ট ব্রাশ এসবের অ্যাডভার্টাইজ চলছে, সেটা দেখেও লোকে এখন একটু সেন্সিটিভ হয়েছে যে হ্যাঁ, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো এবং চালা। দাঁতের প্রতি আমাদের হ্যাঁ, একটু care দাঁতের নেওয়া উচিত। কেয়ার নেওয়া উচিত। এই ক্যাভিটি ওয়ার্ডটা আমরা ডেন্টিস্টের সাথে অনেক বেশি শুনি, বিভিন্ন রকম ভাবে টিভিতেও মার্কেটিং এর টার্মটা ইউজ করা হয় ক্যাভিটি। তো আসলে ক্যাভিটিটা কি আর কেন আমাদের ক্যাভিটিকে সিরিয়াসলি নেওয়া উচিত? ক্যাভিটিটা হলো মেইন দাঁতের মধ্যে ক্ষয় হওয়া, দাঁতের সব থেকে উপরের যে লেয়ারটা আছে যেটাকে এনামেল বলা হয়, আচ্ছা, সেটার মধ্যে ক্ষয় হওয়া। আর তার জন্য আমাদের দাঁতের উপরে বা মাঝখানে বা কোনো সারফেসেই দাঁতে খাবার ফাঁসা শুরু হয়ে যায়, খাবার আটকে যাওয়া শুরু খাওয়ার হয়। আটকে যায়। হ্যাঁ, যার জন্য কি হবে তোমার যেমন যেমন ক্যাভিটিটা ডিপ হতে থাকবে তো তোমার ওর মধ্যে ব্যথা সেন্সিটিভিটি এগুলো আসবে। হ্যাঁ, মানে যেমন জল ধরা, আচ্ছা, হ্যাঁ, ঠান্ডা গরম লাগা, টক মিষ্টি এগুলো থেকেও সেন্সিটিভ হবে। এটা সিজন ওয়াইজ হ্যাঁ চেঞ্জ হতে থাকে। সেটা খাওয়ার আমার দাঁত থেকে যদি পরিষ্কার আমরা না করে দিই, সেটা- হ্যাঁ, ওটা হলো বা এমনিও যেমন তোমার এখন শীতের দিন অনেকে জল একটু মুখে গেলেই খুব জোর দাঁত কনকন করে হ্যাঁ, উঠছে, হ্যাঁ, হ্যাঁ। আছে তো। ঠান্ডা জলের ক্ষেত্রে হ্যাঁ, ঠান্ডা জল হলো, কোনো সময় গরমও হয় অনেকে, কারো মিষ্টি থেকে হয়, গাঢ় মিষ্টি টিষ্টি হলো, যেমন চিনি জাতীয় জিনিস বেশি গাঢ় থাকবে যেগুলো, সেগুলোতেও তোমার কারো সেন্সিটিভিটি হয়, কারো টক থেকে হয়।
টক জিনিস ফল টল খেতে পারে না, লেবু টেবু এই ধরনের খেলে খুব বেশি কনকন করে ওঠে দাঁত। তো সেটা হলো ক্যাভিটিটার মেন কারণ হলো এরকম করে দেখতে পারবে এটাকে, এই একটা আমাদের মডেল হলো, এর মধ্যে তোমাকে আমি বোঝাই। ক্যাভিটি হলো যে কোনো জায়গায় এরকম খাবার ফাসলে ওখান থেকে দাঁতের ভিতরে ফুটো হওয়া শুরু হবে। তো দাঁতের আচ্ছা। সব থেকে উপরের যে সাদা লেয়ারটা হলো, এটাকে এনামেল বলা হয়, এটা যখন ড্যামেজ হবে তোমার অতটা ব্যথা ট্যাথা কিছু বুঝতে পারবে না তুমি। তারপরে হলো যেই ওর থেকে ডিপ যাবে, হলুদ লেয়ারে যখন আসবে, তখন তোমার দাঁত সেন্সিটিভিটি আসবে। আচ্ছা, ওই যে হ্যাঁ। দাঁত শিরশির করা বা হ্যাঁ, বিভিন্ন যেমন কোনো রকম- খাবার আটকে গেল তখন দাঁতের মধ্যে যে টেস্ট অনুসারে ওটা একটা সিনসিন করবে তোমার। আচ্ছা। হ্যাঁ, ঠান্ডা গরম একটা জল ধরার মতো আচ্ছা। এরকম কোনো কিছু একটা সেন্সিটিভিটি তোমাকে দেখালো। হুম, হুম। তারপরে হলো কি, ওর থেকে যেই নিচে যাবে তখন ওই যে ব্যথা হওয়া শুরু হয়ে যাবে। খাবারটা ফেসে থাকলে ব্যথা করে যাচ্ছে, আবার যেই তুমি ওটা কোনোভাবেই পরিষ্কার করে নিতে পারলে বা খাবারটা বেরিয়ে গেল যদি, তাহলে তোমার ব্যথাটা কমে গেল। কিন্তু তারপরে গিয়ে যখন এটা দাঁতের ভিতরে পাল্প চেম্বারটা, মানে যার ভিতরে দাঁতের ভিতর থেকে যে শিরাগুলো নার্ভগুলো এসে জমা হয়, একটা চেম্বার মতো বানানো থাকে এরকম, তুমি দেখতে পাচ্ছ এখানে, এর মধ্যে যখন এটা টাচ হবে তখন এতে খুব জোরে তোমার ব্যথা হবে। মানে আমার যত ক্যাভিটিটা ভেতরে ঢুকতে থাকবে আমার সিমটমস গুলো আরো হ্যাঁ গাঢ় হতে থাকবে। হ্যাঁ, তো মানুষে প্রথম বুঝতে পারে না যখন এনামেল পর্যন্ত ড্যামেজ হয়ে যায়, হুম। তো তখন ও বুঝতে পারে না যে আমার খাবার ফাঁসছে, ও বের করে দিল, বেরোলো, না বেরোলো কোনো আচ্ছা, অসুবিধা নেই, এমনি আচ্ছা। থেকে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আর এখানে যত যেমন ডিপ হবে, ব্যথা যেমনি বাড়তে থাকে, মানুষ এরকম সেন্সিটিভ হয়, তখন সে কোথাও দেখালো, কেউ অল্টারনেট কোনো রকম পেন কিলার খেয়ে কাটিয়ে দিল, কিছু করলো, হুম, হুম, হুম। এরকম হতে থাকে। এবার তো- অনেকে সেটা দেখায় না, সেটা শেষে গিয়ে দাঁত তোলা অবধি চলে যেতে পারে। হ্যাঁ, যখন দাঁতটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে তাহলে তো তোমার তুলে ফেলতে হবে। তার আগে কিছু প্রসিডিওর আছে, যেমন তুমি ট্রিটমেন্ট আছে, যেমন কি তোমার পাল্পটা অ্যাকিউট ধরো পাঞ্চার হলো, এখানে খুব জোরে ব্যথা হলো, আচ্ছা। সেটা কোনো ডেন্টিস্টের কাছে সে তোমাকে এখানে একটা এক্সরে করে দেখে নিয়ে তারপরে এটাকে আরসিটি করে দেবে। আচ্ছা। হ্যাঁ, আরসিটি মানে হয়ে গেল রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল। বুঝলে? হ্যাঁ, তো রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে হয়ে গেল কি, তোমার এই দাঁতের যতগুলো পাল্প রয়েছে ভিতরে, মানে শিরা নার্ভ এগুলো যেগুলো রয়েছে, ব্লাড ভেসেলস গুলো, এগুলোকে সব বের করে দেওয়া হয়। মানে যে আমার তো হ্যাঁ। গুলো রয়েছে সেটাকে তুলে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, তো এগুলো আগে ম্যানুয়ালি বের করা হতো, এখন মানে ডিজিটাল এক্সরে আছে, সেটা দিয়ে ভালো করে এটার বিষয়ে দেখা যায়। তারপরে হলো মাইক্রোস্কোপিক এন্ডোডোলজি আছে, যেটাকে তুমি ভালো করে এন্ডোডন্টিক্স যেটাকে বলা হয়, মাইক্রোস্কোপিক এন্ডোডন্টিক্স। আচ্ছা। হ্যাঁ, যেটা দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে এটাকে ভালো করে বড় করে দেখে নিয়ে ট্রিটমেন্ট করা হয়, বা তুমি এন্ডোমোটার দিয়েও এটাকে করছে অনেকে। হ্যাঁ, সেগুলো তুমি সুবিধা পাবে। আচ্ছা, আর আচ্ছা। তারপরে হলো এটা যখন ওটা হয়ে গেল আরসিটি, তাহলে তোমার দাঁতটা আর তুলতে হবে না। সেক্ষেত্রে আর দাঁতটা তোলার না, কোনো জায়গায় এবার যাচ্ছে না। অনেকে থাকে যেমন ওষুধ খেয়ে এটাকে কে নিল, ওষুধ খেয়ে কোনো রকমেরই দাঁতের প্রবলেমকে সলভ করা যাবে না তোমার। আচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা প্রসিডিওর, এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর, ডেন্টাল ট্রিটমেন্টটা, এটা উইদাউট সার্জিক্যাল প্রসিডিওরে কোনো রকমেরই রিপেয়ারিং হবে না। ডেন্টালের আমার অসুবিধা হলে সেটা অবশ্যই আমাকে সার্জারির দিকেই যেতে হবে। হ্যাঁ, ডেন্টাল সার্জারি, ডেন্টাল প্রবলেমগুলোই হচ্ছে সার্জিক্যাল প্রসিডিওর। আচ্ছা। এখানে ওষুধ খেয়ে কোনো রকমের কোনো কিছুকেই ঠিক করা যাবে না, সে ক্যাভিটি হোক বা আদার কোনো প্রবলেমই হোক। আচ্ছা। হ্যাঁ, তো সেই জন্য, আর এটাকে যদি তুমি না করলে তারপরে কি হবে, এই নার্ভগুলো পুরো পচে গেলে দাঁতের গোড়ায় গিয়ে পাস ফর্মেশন হওয়া শুরু হবে। সেই এটাকে ক্যাভিটিটা যখন হ্যাঁ একদম গোড়ায় হ্যাঁ হ্যাঁ, তো সেটাকে পেরিয়াপিক্যাল অ্যাবসেস বলা হয়। এই সামান্য পর্যন্ত এটাকে তোমার বিনা দাঁত তুলেও যদি আশেপাশের বোন লস না হয়, দাঁতটা মানে না নড়ে, মোবিলিটি না আসে, তাহলে দাঁতটাকে না তুলেও দাঁতটাকে ঠিক করে নেওয়া যাবে। আচ্ছা। আর যদি দাঁত নড়ে গেছে তাহলে দাঁতটাকে তুলে ফেলতে হবে, আর আশেপাশে দাঁতের সাপোর্টে তোমার ওখানে দাঁত রিপ্লেস করে নিতে হবে, বা ইমপ্লান্ট করে তুমি এটাকে রিপ্লেস করতে পারো। আচ্ছা, মানে ক্যাভিটিটা আমার দাঁতের ওপর থেকে শুরু হয় আর ধীরে 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 তার নিচের দিকে যেতে থাকে। হ্যাঁ 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 তার বিভিন্ন সিমটমস গুলো তখন হয়। হ্যাঁ। ট্রিটমেন্টও ক্যাভিটি কোথায় রয়েছে সেই অনুযায়ী আমরা করতে হ্যাঁ, ওটার জন্য তোমার এক্সরে ফার্স্ট দরকার। ওই এক্সরেটা করে নিলে তুমি ওই জায়গাকার পুরো ইন্টারনাল পার্ট তুমি বুঝতে পারছো কেমন আছে না আছে রেডিওগ্রাফে, তারপরে তুমি ওটার সেই হিসাব মতো ট্রিটমেন্ট করাতে পারবে। আচ্ছা। এই ক্যাভিটি নিয়ে অনেক রকমের অনেকের কোয়েশ্চেন্স থাকে, যে অনেক একটা বিরাট একটা চ্যাপ্টার আমাদের জানা হলো এই ক্যাভিটির ব্যাপারটায়। হ্যাঁ, আর এই ক্যাভিটিটাকে আমি আটকাবো কি করে? আর্লি স্টেজেই আমি ক্যাভিটি যাতে আমার দাঁতে না পড়ে সেই দিকটা আমি কি করে হ্যাঁ, সচেতন? এর জন্য হলো কি, তোমার রেগুলার ব্রাশিং ইউজ করতে হবে, ঠিক আছে, 2 বার। রেগুলার 2 বার, সকালে রাতে, যেটা স্বাভাবিকভাবে আমরা করি। হ্যাঁ,
তো যেমন যখনই খাবার খাবে, খাবার পরে গিয়ে তুমি ভালো করে কুলুকুচু করবে, জল দিয়ে, বেশি জল দিয়ে কুলুকুচু করে নেবে যাতে খাবারের ম্যাক্সিমাম টুকরোটা বেরিয়ে যেতে পারে, আচ্ছা। আটকে না থাকে। খাবার রুটিন রাখবে, যখন তখন কিছু না কিছু খেতে থাকাটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে তোমার, কেন কি ওটা হাইজিন মেনটেন করা যাবে না। হ্যাঁ, এই জন্য খাবারের রুটিন রাখবে, কি টাইমলি ওইটুকুই খাবে। মানে সবসময় কিছু ফাস্ট ফুড যেমন আছে, এখন চিপস খেয়ে নিলাম তো বিস্কুট খেয়ে নিলাম, হ্যাঁ এরকম, তো বললো একটু চা খেয়ে নাও, একটু প্রসাদ খেয়ে নাও, বা কিছু একটা দিল সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নিয়ে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা বেশি দেখতে পাই। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো ধরো ওদের দুধের দাঁত হচ্ছে, এই জন্য ওদের ক্যারিজ হওয়ার কারণটা আলাদা। দুধের দাঁত ফের পড়ে গিয়ে তোমার পার্মানেন্ট হবে, কিন্তু পার্মানেন্ট দাঁতটা ড্যামেজ হয়ে গেলে সেটা আর তৃতীয়বার হবে না। চান্স নেই। হ্যাঁ, তৃতীয়বার হবে না, ঠিক করা যাবে কিন্তু দাঁতটা তৃতীয়বার হবে না। এই জন্য যেটা সেকেন্ড বার দাঁত উঠবে সেটাকে মেনটেনেন্সের দরকার। সেটা আমাদের একটু বেশি কেয়ারে রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাকে ব্রাশ করে ভালো করে ওটাকে তোমাকে মেনটেন করতে হবে। ব্রাশ 2 বার করতে হবে, ব্রাশ কখনই ফোর্সলি করতে হবে না, আর 2 মিনিটের বেশি সময় ব্রাশিং এ দিতে হবে না। 2 মিনিটের বেশি? হ্যাঁ। আমরা তো মানে জানি যে ব্রাশ আমরা যত বেশি ভালো মতন করবো, সচরাচর ভাবে আমি নিজেও, যে আজকে একটা ডেন্টিস্টের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমি ব্রাশটা বেশ 10-15 মিনিট ধরে ভালো মতন করে এসেছি, হ্যাঁ, যাতে না, এই দিকটা ঠিক এরকম থাকে। করলে ওটা ব্রাশকে টর্চার করা হয়, মানে দাঁতকে টর্চার করা হয় ওগুলো। হ্যাঁ, এটা ব্রাশিং অতক্ষণ ধরে কিছু করার নেই। কেন আমাদের দাঁতে এমন কিছু আমরা খাচ্ছি না যেটা খুব ভালো করে দাঁতের সঙ্গে বাইন্ডিং হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ব্রাশিং হ্যাঁ, করার টেকনিকটা আসলে কি? কোন টেকনিকে আমাদের দাঁতের যত্নটা সব থেকে ভালো আমরা করতে পারবো ব্রাশ? ব্রাশিং টেকনিকের জন্য হলো তুমি যে কোনো সফট ব্রাশ নেবে, যে কোনো সফট ব্রাশ নিয়ে ব্রাশের 1/3 তুমি পেস্ট নেবে, যে কোনো পেস্টই নাও 1/3 তুমি। মানে হ্যাঁ, আমরা যে দেখি একদম ব্রিসল ভরে পুরো পেস্ট ব্রাশ নেবে ভরে না। দরকার না নেই। না না, এবারে আমাদের মুখটা এরকম থাকছে, তা আমরা যখন মুখ বন্ধ করি তখন আমাদের উপরের দাঁতটা সামনে, নিচের দাঁতটা পিছনে থাকে, এমনি করে মুখ বন্ধ হয়। আচ্ছা ব্রাশ করতে গেলে আমরা সামনের দাঁতটাকে সমান সমানে বন্ধ করবো, এমনি করে আচ্ছা বন্ধ করলে পিছনটা আমাদের খালি থাকবে। এবারে ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে আমরা এমনি করে একটু পেস্টটাকে ফার্স্টে দাঁতে লাগিয়ে নেব। আচ্ছা লাগিয়ে নিয়ে তারপরে দাঁতের গোড়ার সঙ্গে এমনি করে সাটিয়ে উপর দিকে, আর এদিক থেকে সাটিয়ে এদিকে করব। ওকে। হ্যাঁ, এমনি আর এমনি করবে সামনেটা, এরকম করে পিছন দিকটাও করবো এমনি করে, উপরটাও করবো এমনি করে, কারণ এদিকে এমনি আর এমনি করা যাবে না, অত স্পেস থাকে না। এই জন্য এখানে ব্রাশটাকে দিয়ে শুধু ব্রাশের মুভমেন্ট দেব। আমরা 1 মাস এরকম করে আয়নায় দেখে করব, এই সাইডটাকেও সেরকমই করবো, এদিক থেকে এমনি করা এমনি করা। হ্যাঁ, এটা হয়ে যাবে বাইরের দিকটা। এবারে ভিতর দিকটা করতে গেলে আমরা জিভের এখান থেকে এমনি করে এদিকটা করব এমনি করে, আর এদিক থেকে করতে গেলে তুমি এটাকে এমনি জিভ সরিয়ে নিয়ে এদিক থেকে এমনি এমনি করবে খালি। মানে পুরোটাই আমার ভেতর থেকে বাইরের দিকে হ্যাঁ, যাওয়ার একটা বাইরের দিকে করতে tendency মানে রাখতে নিচের থেকে সবসময় উপরের দিকে আসতে হবে। হ্যাঁ, দাঁত কখনো এমনি করে ঘষতে হবে না। এমনি করে ঘষলে কি হয়, আমাদের দাঁতের এই যে শেপটা আমাদের এখান থেকে ওভাল শেপ থাকে, মানে উঁচু উঁচু মতো করা রয়েছে, এইটা ফ্ল্যাট হওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা দ্বিতীয় হলো, আমাদের ব্রিসিলটা যখন আমরা এমনি করে চেপে দেবো তখন কি হবে, ব্রিসিলটা মাড়ির ভিতরে এমনি করে ঢুকে যেতে থাকবে। ঠিক আছে, হুম, হুম, যখন এটা এমনি করে ঢুকে যেতে থাকবে তখন কি হবে, ব্রাশ করলে মাড়িগুলো কেটে যেতে থাকবে। হুম, অনেকের তো অনেক পরে গিয়ে brushing মাড়ি এর লুজ হয়ে যাবে, তখন অনেকে যেমন বলে তোমাকে, দেখি ব্রাশ করলে মাড়ি ছেড়ে দেয় দাঁতের বা থেকে। ব্লাড বেরোচ্ছে। হ্যাঁ, ব্লাড বেরোচ্ছে, সেটা হলো ব্লাড দু কারণে, একটা রং ব্রাশিং টেকনিকের জন্য বেরোবে, একটা তোমার মাড়ির ইনফেকশন থাকলে, জিঞ্জিভাইটিস পায়রিয়া থাকলে তাহলেই আসবে। হ্যাঁ, তো এটা হলো। এবার উপরেরটাকেও তুমি এমনি করে ব্রাশিং করবে, এটাকে এমনি করে নিয়ে এমনি করে ব্রাশ করবে, সামনের দিকটা এই সাইডটাকে এমনি করে ঘোরাবে, এই সাইডটা এমনি করে ঘোরাবে। হ্যাঁ, এটা ফার্স্টে 1 মাস তোমাকে আয়নায় দেখে ব্রাশ করতে হবে, যখন Practice তোমার করার জন্য। তোমার অভ্যাস হয়ে যাবে কি হ্যাঁ আমি পুরোপুরি ঘোরাচ্ছি, তারপরে আস্তে আস্তে তুমি আয়নায় না দেখেও তুমি ব্রাশ করতে পারবে। তো 1 মাস দেখতে হবে যে ভালো করে কি হ্যাঁ আমি প্রপার ব্রাশ সব জায়গা পৌঁছাতে পারছি। আর সেই পুরো প্রসিজারটা হবে আমার মাত্র 2 মিনিট। হ্যাঁ, মানে আমাদের এই 8টা দাঁতের জন্য 30 সেকেন্ডই দিতে হবে। তো আমি তো ওই স্পিডেই স্মুথলি, এটা এমন কিছু নেই, এটা আস্তে আস্তে তুমি করবে যখন, তখন দেখবে কি তোমার 2 মিনিট ও 30 সেকেন্ডও 8টা দাঁতের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে। আচ্ছা তুমি এটা 3 মিনিট প্রথম করতে পারো, কেন কি অভ্যাস না থাকাতে একটু সময় বেশি লাগতে পারে, সেটা স্বাভাবিক। প্রথম দিকে 3 মিনিট, কিন্তু মিনিমাম 2 মিনিটের মধ্যে ওটাকে আনতে হবে তোমাকে। ব্রাশিং ছাড়াও তো আরো বিভিন্ন রকম আমাদের হাইজিন মেনটেন করতে হয়, বিশেষ করে ওরালের ক্ষেত্রে। কি ভাবে আমরা ওরাল হাইজিনটা মেনটেন করব? ব্রাশিং এর সাথে সাথেও আমরা কি করব? হ্যাঁ, ব্রাশিং এর সাথে তোমার হলো আরো আছে, যেমন ইন্টারডেন্টাল ব্রাশ আছে ধরো, যেগুলো হলো কি দাঁতের গ্যাপ গুলোকে পরিষ্কার করে, যাদের মাড়ির ধরো অনেক পিছন দিকে খাবার ফাঁসতে ফাঁসতে ওখানে গ্যাপ হয়ে গেছে, কিন্তু এখনো ভালো করে ক্যাভিটি হয়নি, যে ক্যাভিটি বা ক্যাভিটি রেস্টোরেশন করে নিয়েছে,
কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে, তাও ওর গ্যাপ রয়েছে কিন্তু খাবার ফাঁসছে, ওখানে গিয়ে আটকে যায় কিছুটা খাবার। ওদের জন্য ইন্টারডেন্টাল ব্রাশ আছে। টুথপিক ইউজ করলে কি হয়, অনেক সময় তোমার ধরো গালের সাইড থেকে বোন লস হয়েছে বা মাড়ি বসে রয়েছে কিন্তু জিভের দিক থেকে ভালো রয়েছে। এবার তুমি টুথপিক যদি সাইড থেকে দিচ্ছ, টুথপিকটা স্টিক একটা রিজিড জিনিস, মানে শক্ত জিনিস হলো, কাঠি টাইপের। ওটা হলো ধরো প্লাস্টিক নাও চাই তুমি কাঠের নাও, যেটাই নাও সেটা শক্ত জিনিস হলো। এবার তুমি গালের দিক থেকে যখন ইউজ করছো, যদি জিভের দিকে দেওয়ালটা তোমার ধরো বড় রয়েছে, তাহলে কি হবে, এদিক থেকে ওখানে খোঁচা মেরে দিচ্ছে, তার জন্য কি হলো তোমার ব্যথা হয়ে যায়, টুথপিক খাবারটাও বেরোলো না আর রক্তও বেরোতে পারে, ওই জন্য তোমার আবার একটা অসুবিধা হয়ে গেল। তো এটা অস্বস্তিকর অবস্থায় থাকে। এই জন্য টুথপিক কি আমাদের অ্যাভয়েড করাই উচিত? অ্যাভয়েড না, এখন ওটা দেখো অ্যাভেলেবেলের উপরে হচ্ছে। তোমাকে যখন কিছু নেই আর খাবার ফেসে রয়েছে, তোমাকে তো বের করতে হবে সেটাকে। তো এই জন্য ওটা ইউজ করতে হবে, কিন্তু সাবধানের সাথে ইউজ করতে হবে। কি ওটা ভালো করে যদি ইউজ করো। অনেকে আবার দেখেছি ডেইলি হ্যাবিটে ডিনারের পর একটা টুথপিক না না, ওগুলো বললাম তো, কোনো কিছুই বেশি করা মানে টর্চার করা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, মানে এটা দেখতে হবে, সবসময় আয়নায় দেখে করবে যেটা করছো সেটা, কেন কি আন্দাজে কিছু করার নেই। যেটা থাকবে সেটা কনফার্ম আছে কি নেই। এবার আমি জিভ দিয়ে করছি আর খুঁজে পাচ্ছি না, আর আমি এবারে খুঁজিয়ে যাচ্ছি চারিধারে, তো ওটা তো টর্চার করা হয়ে গেল না। আচ্ছা। হ্যাঁ, তো এই জন্য ইন্টারডেন্টাল ব্রাশটা ভালো। ওগুলো তুমি অনলাইনেও পেয়ে যাবে বা মেডিকেল স্টোরেও পাওয়া যায়, বড় মেডিকেল স্টোরগুলোতে গেলে। তো তুমি সেখান থেকে নিয়ে ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করাটা ভালো। হ্যাঁ, ওতে পরিষ্কারও থাকবে। আর মাউথ ওয়াশ করতে পারো তুমি। খাবারের পরে ভালো করে কুলুকুচি করবে। মাউথ ওয়াশটা মানে আমার রেগুলার হ্যাবিটে কি আমি মাউথ ওয়াশ রাখতে পারি? না, 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 ২ সপ্তাহের বেশি রেগুলার করা উচিত না মাসে। ২ সপ্তাহের বেশি রেগুলার হ্যাঁ, করা বা উচিত না। কোনোদিন এরকম রাখো যখন স্পাইসি জিনিস তুমি খেলে, ভোজ-টোজ বা এরকম কোনো নিমন্ত্রণ বাড়ি খেয়ে আসলে, মানে অনেক যেখানে খুব অয়েলি স্পাইসি, মশলা হ্যাঁ, জাতীয় অয়েল, খাবার হ্যাঁ, হ্যাঁ, খেলাম। হ্যাঁ। তাহলে এসে বা ব্রাশিং করে ভালো করে মাউথ ওয়াশ করে নিলে, বা কোনো মেডিসিন চলছে যখন তোমার ধরো অ্যাসিডিটির সম্ভাবনা রয়েছে তোমার খুব বেশি, তাহলে তুমি রাত্রে একবার মাউথ ওয়াশ করে শুয়ে পড়লে, তাহলে তোমার একটু মেইনটেইন থাকবে। মানে অ্যাসিডিটি হলে মাউথ ওয়াশ ইউজ করতে হবে, এটা কেন? অ্যাসিডিটি হলে কি হয়, আমরা যেমন মুখে টক ইয়েটা আসছে তোমার অনেক সময়, যেমন আমরা কোল্ড ড্রিঙ্কস খেলে একটা ঝাঁস মতো আসে না মুখের মধ্যে, ওরকম অ্যাসিড পেশেন্টদের, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তো ওরকম অ্যাসিড পেশেন্টেরও ওরকম সবসময় তো একটা ফিল আসতে থাকে, কিন্তু দিনভর ওটা বুঝতে পারে না কিরকম আসছে, কিন্তু রাত্রিবেলা আমরা যখন শুয়ে পড়ছি, মুখ আমাদের অনেক বন্ধ থেকে যাচ্ছে 6 থেকে 8 ঘন্টা, তো সেটার জন্য কি হয়, আমাদের মুখের ভিতরে অ্যাসিডিক হয়ে যায়, তো সেটার জন্য তোমার দাঁত আর মানে মাড়ির রোগ আসে দেখা যায়। তো ওরাল হাইজিনে আমরা এই জিনিসগুলো তো জানলাম। বাচ্চাদের ক্ষেত্রে একটা আমরা দেখতে পাই যে ওদের ওরাল হাইজিনটা মেইনটেইন করা একটু কঠিন হয়। না, কঠিন বলে বিশেষ নেই, অ্যাওয়ারনেস না থাকার জন্য মানুষ এটা করছে। আগেকার দিনেও যেটা করতো এখন সেগুলোকে বাদ দিয়েছে কিছুটা, সবাই এটাকে ভাবে যে আমি অ্যাডভান্স হয়ে যাচ্ছি। যেমন আগেকার দিনে দুধ খাইয়ে মানে কাপড় ভিজিয়ে মুখটা পুছে দিত, এখন দুধের বোতলে দুধ খাইয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে, বাচ্চা শুয়ে গেল ছেড়ে দিল। মুখের মধ্যে ওই পুরো হ্যাঁ, দুধের ইয়েটা তো থেকে দুধের যাচ্ছে। ওটা রয়ে যাওয়ার জন্যই ওটা ওদের দাঁতগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় হলো সবসময় মার দুধ ছেড়ে দিয়ে বোতলে দুধ, এগুলো গ্লাসে করে দেয়া, বাটি করে চামচে করে খাওয়ানো, এগুলো অনেক কমে এসছে। রেডিমেড হয়ে গেছে সবকিছু। প্লাস ওই রেডিমেড দুধ খাওয়ানো হচ্ছে, গরুর দুধ বা এরকম ধরনের কোনো কিছু দেয়া হয় না। এই জন্যও বাচ্চাদের ক্যাভিটি হওয়ার চান্স বেড়ে থাকে। এইজন্য ওদের জন্য আজকাল ব্রাশ পাওয়া যায়। যেমন তুমি দেখবে অনেক কোম্পানির আছে, এরকম ফিঙ্গার টিপ এরকম করে লাগিয়ে নিলে আঙুলে, ওর মধ্যে ওটা দিয়ে আঙুল দিয়ে তুমি ব্রাশিং এর মতো হয়ে গেল, ওদের Clean করে মুখটা নিলাম। ধুয়ে দিতে পারছো। হ্যাঁ, তারপরে ইউ শেপের এরকম ব্রাশ আছে যেগুলো বাচ্চাদের দিয়ে দিলে তখন ও নিজেই খেলনার মতো করে মুখের মধ্যে ঘোরাবে, ওর দাঁত অটোমেটিক তোমার পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তো ওরকম অনেক রকম এখন অ্যাডভান্স বের করা হয়েছে, কি করে বাচ্চারা ব্রাশ করতে পারবে না, তো ওদের জন্য খেলনার মতো করে ব্রাশ বের করা হয়েছে, যেগুলো দিয়ে তুমি ওদেরকে দিতে পারো। করাতে পারো। হ্যাঁ, 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 এই জন্য ওইভাবে ইউজ করলে তুমি ওটাকে করতে পারবে, মানে হাইজিন মেনটেন করাতে পারবে। ওদের জন্য মাউথ ওয়াশের তো দরকার পড়বে না, হ্যাঁ, কারণ কি ওরা তো কিছু এরকম খাচ্ছে না। কিন্তু বাচ্চারা কি এই যে বিন চিটিং জিনিসটা অনেক বেশি করে, আমরা জানি যে এই চকলেট খেয়ে নিল, এই চিপস খেয়ে নিল, এই ধরনের জিনিস। ওই জল খাওয়াতে থাকতে হবে তোমাদের ওদেরকে, ওটা যাতে, বা ম্যাক্সিমাম চেষ্টা করবে এই ডিসিপ্লিনটা আনার। সবসময় না দিলে তো ও জানছে না। তুমি এবারে ছোটবেলা থেকে ওকে শান্ত করার জন্য একটা চকলেট থামিয়ে দিলাম, যেমন এখন মোবাইল অ্যাডিকশনটা খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের কিছু হলে একটা মোবাইল গেম থামিয়ে দিচ্ছে, তো দেখছে, তো এটা মেন্টাল গ্রোথটা ওদের কমে যাচ্ছে। হ্যাঁ, ওরা লোকাল এনভায়রনমেন্ট থেকে সরে থাকছে, ওটা মোবাইল কনসেন্ট্রেট হয়ে রয়েছে, ওর আশেপাশে কি হচ্ছে, কে কি আছে, সব জায়গা থেকে ওর ব্রেনটা ওই দিক থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তো এইগুলো ওরকমই জিনিস হলো। তো ওটা তো গার্জেনের ইয়ের উপরে ডিপেন্ড করবে কি তুমি কেমন করে ওটাকে মেইনটেইন করবে। হ্যাঁ, ইটিং এর পার্টটা একটু ধ্যান দেওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, কেন কি বেসটাকে তোমাকে ঠিক রাখতে হবে। ওটার জন্যই হলো কি তুমি ওর ডায়েটারি হ্যাবিটটাকে মেইনটেইন রাখো। খাবার টাইম টু টাইম দাও, তারপরে টাইম টু টাইম মুখটা পরিষ্কার করে দাও। ও তুমি করে দিতে থাকবে, বড় হলে ও জানবে যে এরকম করতে হবে। তারপরে যেমন বড় হবে তুমি ওকে ওরকম বলতে যাও যে ব্রাশ করতে হবে। ও নিজেই ১ম বলতে হবে, আস্তে ও জেনে যাবে। স্কুল যাওয়ার টাইম এসে গেলে ততক্ষণে ও জেনে যাবে যে স্কুল যাওয়ার আগে ব্রাশ করতে হবে। রাত্রে শোয়ার আগে ব্রাশ করতে হবে। তখন ও অটোমেটিক করতে থাকবে। ব্যাস হয়ে গেল। আর তোমার টেনশন নেই। সেটাই। আচ্ছা, এর পরেও যখন আমাদের ক্যাভিটি হচ্ছে, ক্যাভিটি গুলো বিভিন্ন দাঁতের লেয়ারে যেভাবে আপনি দেখালেন হচ্ছে, তখন সেটার ট্রিটমেন্ট আমি কি করে করব? বা কখন আমি ডাক্তারের কাছে যাব? কোন লেয়ারে আমার ক্যাভিটি আসলেই আমার এবার দেখো ডাক্তারের তুমি কাছে যদি যাওয়া উচিত? ভালো করে রেগুলার নিজের ওরাল হাইজিনকে চেক করতে থাকো কি হ্যাঁ, আমার দাঁতে কোনো সমস্যা নেই। যেমন মানুষে একটু জ্বর আসলেই কোনো ফিজিশিয়ানের কনসাল্টে যাচ্ছে যে হ্যাঁ আমার কি জ্বর হয়েছে বা কিরকম জ্বর হয়েছে, সে ফিজিশিয়ান দেখে তোমাকে বলবে জ্বর আসাটাই মানে যে তোমার কোনো একটা ইয়ে রোগের জন্যই হচ্ছে মানে এরকম খুব কিছু খারাপ নেই। কিছু হয়েছে সেটা হ্যাঁ, নয়। রোগটা আলাদা জিনিস হলো। হ্যাঁ, যেমন আমাদের চোট লাগলেও হয়তো জ্বর আসতে পারে, সেটা মানে ইনফেকশনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, কিন্তু কিছু আছে যেমন টাইফয়েড হলো, ম্যালেরিয়া হলো, তোমার আগেও হয়েছে কখনো বা এখনো তুমি ওষুধ প্রপার খাওনি, সেটা আবার তোমার অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। তো সেই জন্য ওরকম জিনিস হলেও ফিজিশিয়ানের কাছে গেলে তুমি সেটা বলতে পারবে যে তোমার কি রোগ হয়েছে। হুম, হুম। হ্যাঁ, ওরকমই দাঁতেরও তোমার কোনো সমস্যা হচ্ছে ধরো, তো সেটা কেন হয়েছে? সেটা ক্যাভিটির জন্য হচ্ছে, না তোমার মাড়ি রোগের জন্য হচ্ছে, না তোমার ডায়াবেটিস আছে বা কোনো মানে ভাস্কুলার ডিজিজ যেটাকে বলে, মানে রক্তের কোনো প্রবলেম আছে, অ্যানিমিক হচ্ছ তুমি, এরকম কিছু আছে। সেগুলোকে যতক্ষণ না জানা যাচ্ছে, ততক্ষণ তোমার কেন হচ্ছে সেটাকে তো বলা যাবে না। আর কারণ অনুসারে তোমার ট্রিটমেন্ট গুলো হবে। হবে। আচ্ছা। যেমন ক্যাভিটি হলো তার নরমাল হলে, এনামেল পর্যন্ত ড্যামেজ হলে তোমার নরমাল ফিলিং হলেই হয়ে গেল। তারপরে ডিপ গেলে ওটার একটা পাল্প ক্যাপিং সিস্টেম হবে, যে পাল্পটা প্রোটেকশন করে দিয়ে ওটাকে তারপরে আবার ফিলিং করে দিয়ে ওটাকে দাঁতটাকে বাঁচানো যাবে। তার থেকে বেশি ড্যামেজ পাল্প ইনফেকশন হয়ে গেলে তাহলে পুরো পাল্পটাকেই বের করে দিয়ে আরসিটি করে রুট ক্যানাল করে তোমাকে ওটাকে ঠিক করতে হবে। আর তারপরে ওর ক্রাউনটা যে ড্যামেজ হয়েছে সেটার জন্য ক্রাউন রিপ্লেসমেন্ট করাতে হবে। হ্যাঁ, এটা যদি না করা হয় তাহলে দাঁতটা তো পুরোপুরি ড্যামেজ হয়ে গেলে দাঁতটা তুলে ফেলতে হবে ডিরেক্টলি। প্রত্যেকটা লেয়ার ক্যাভিটির জন্য আলাদা, আলাদা ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ, আর যদি একদম বটম লেয়ারেও ঠিক না হয় তাহলে অবশেষে দাঁতটা আমাকে তুলতেই হচ্ছে। হ্যাঁ, তুলে ফেলতে হবে। আর ডেন্টাল পার্টটা বা ডেন্টাল সার্জারি কি নরমাল ট্রিটমেন্টের থেকে একটু বেশি কস্টলি? না, ওটা হচ্ছে তোমার সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করছে। তুমি কত সেনসিটিভ, তুমি কত আগে থেকে দেখাচ্ছ নিজেকে। আচ্ছা। হ্যাঁ, তো ড্যামেজ যত বেশি হবে কস্ট তত তোমার পালাবে। যত হ্যাঁ, ড্যামে তত বেড়ে যাবে তোমার কস্টটা। যেমন তুমি ধরো সাধারণ ক্যারিজ হয়েছে তখনই তুমি ফিলিং করলে, তাহলে এটা ৳১,০০০ নিচেই তোমার ধরো ওটা ফিলিং হয়ে গেল। কিন্তু তোমার যখন ওটা পাল্প ইনফেকশন হয়ে যাবে তখন ওটার কস্ট বেড়ে যাবে। মানে আমাকে দাঁতটা যদি আমি ঠিকঠাক মনিটরিং এ রাখি তবে ডেন্টালের খুব একটা বেশি কস্ট ক্যারি করছে না। না, তুমি যদি রেগুলার তোমার কিছু হোক কি না হোক অসুবিধা, তুমি ৬ মাসে একবার যদি ডেন্টিস্ট কনসাল্টে থাকো, তাহলে আমার মনে হয় না যে তুমি কখনো বিশেষ কোনো অসুবিধাতে যাবে। কারণ ডেন্টিস্ট্রিক আমাদের দাঁতের রোগ কি কোনো রকম জেনেটিক্স বা জেনেটিক কারণে যেই অন্যান্য রোগগুলো হয় সেই কারণে হতে পারে না, শুধুই ওরাল হাইজিন মেনটেন না করার জন্যই হয়। ফেসিয়াল ডেভেলপমেন্টটা তো আমাদের জেনেটিকই হবে তো। আমার ফেসটা তো আমার বাবা-মা মানে দাদু-দিদা এই দিক থেকেই আসবে। তো ওদের যেরকম ফেসের স্ট্রাকচারটা হবে বা ওদের যেগুলো দাঁতের অ্যারেঞ্জমেন্ট ইয়েটা হবে সেরকম আমারও আসবে, কিছুটা তো আসবে। হুম, হুম। হ্যাঁ? তো ওই অর্থোডন্টিক যেগুলো হয় ডিফর্মিটিস, যেমন দাঁত জিগজ্যাগ হওয়া, হ্যাঁ? ক্রস বাইট হওয়া, হ্যাঁ? এইগুলো যেগুলো আছে এগুলো সব যে হেরিডিটি হচ্ছে। বাকি ডিজিজ বলে যেগুলো, যেমন জিঞ্জিভাইটিস ইনফেকশন, পায়রিয়া যেগুলোকে বলা হচ্ছে বা ক্যাভিটি হওয়া, ক্যাভিটি। এগুলো তোমার নিজের পার্সোনাল হচ্ছে। এগুলো হেরিডিটি না। এগুলো শুধু তোমার নিজের মেইনটেন্যান্স না থাকলে তোমার ড্যামেজ হবে। ৬ মাসে একবার যদি আমি চেকআপে আসি হ্যাঁ। তবে আমার খুব বেশি কস্ট বেয়ার করার ভয়টা আমার আর না, থাকার না থাকবেই না তোমার কাছে, একদম জিরো ভেবে নাও এক ধরনের। তুমি ৬ মাসে বেশি কি বেশি তোমার একটা স্কেলিং করাতে হতে পারে। তার থেকে বেশি কিছু পড়বে না। আর আমাদের একটা ভয়ও কাজ করে যে ডেন্টিস্টের কাছে যাওয়া মানে একটা বিরাট ব্যথা সহ্য করতে হবে।
এই না, এই যে একটা প্রেজেন্ট myth, ডেন্টিস্ট্রিটা টোটালি পেনলেস। এই জন্য সেই ভয়টা থেকে ওটার জন্যই হলো যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চালানো হয়, যে মানুষে জানুক যে এখনকার ডেন্টিস্ট্রি ডিজিটাল ডেন্টিস্ট্রি হচ্ছে। এখন ডিজিটাল এক্স-রে আছে, তোমার স্ক্যানিং করা হয়, ইন্টারনাল ক্যামেরা দিয়ে তোমার পুরো দাঁতকে দেখা হয়। এই জন্য আগেকার মতো ওরকম কিছু নেই। আর যেগুলোই ট্রিটমেন্ট হবে সেগুলো টোটালি পেনলেস হচ্ছে। এই জন্য ভয় পাবার কিছু নেই। আচ্ছা। হ্যাঁ। আর দাঁত আমরা তুলবো কখন? কখন কোন পর্যায়ে গিয়ে আমি দাঁতটাকে ট্রিট করতে পারবো? কোন পর্যায়ে গিয়ে না চলো এবার আর করা যাচ্ছে না, এবার আমাকে দাঁতটা তুলতেই হবে? হ্যাঁ, দেখো এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে। হ্যাঁ, মানে দাঁতের যেমন যেমন ট্রিটমেন্ট হবে সেমনি সেমনি কস্ট হবে। এবারে তুমি কস্ট যদি মেনটেন করতে পারছো ততক্ষণ তুমি দাঁতটাকে রাখতে পারবে। হ্যাঁ, আর যখন তোমার কস্টটা পাচ্ছ না ধরো, তাহলে তারা মানে ডেন্টিস্ট কিছু বলতে পারবে না। এটা একটা ফুললি সার্জিক্যাল প্রসিডিওর, তোমাকে আগেই বললাম। এবার তুমি সার্জারি করাতে যদি না পারছো, এবারে যেমন ক্যাভিটি ফিলিং এ তোমাকে বললাম 1000 টাকার মধ্যে ধরো একটা ক্যাভিটি ফিলিং হচ্ছে, আর একটা আরসিটি করতে গেলে সেই জায়গাতে তোমার 3000 টাকা লাগছে। তো এবারে তার ইকোনমিক লেভেল কিরকম, সে করতে পারবে কি না পারবে, সেই হিসাবেই তার ট্রিটমেন্ট প্ল্যানিং হবে। সে যদি না করে, না পারছে, তাহলে তার দাঁত তুলে ফেলতে হচ্ছে তাকে। তো তার দাঁতটা যখন তুলে দিচ্ছি তখন কোনো রকম অসুবিধে বা পরবর্তীতে কোনো রকম অসুবিধা আসা হ্যাঁ, এরকম? দেখো প্রত্যেকটা দাঁতের একটা ফাংশন আছে। হ্যাঁ, তো সেই দাঁতটা মিসিং হলে তোমার মুখের থেকে সেই ফাংশনটা চলে গেল, কম্প্রোমাইজ হয়ে গেল। এবারে তোমাকে তার জায়গায় অন্য দাঁতের সাহায্য বেশি নিতে হচ্ছে। তাহলে তোমার ওই একটা দাঁত, দুটো দাঁত যাই কটাই মিসিং হবে, তার প্রেশারটাকে অন্য সাইডের দাঁতকে নিতে হবে। কেন তুমি তো খাচ্ছ, খেতে তো হবেই। কোন দাঁতগুলো যদি আমাদের না থাকে আমাদের সবথেকে বেশি অসুবিধে হতে পারে এবং কেন? না, এরকম ইয়ে নেই কিছু। মানে প্রত্যেকটা দাঁতেরই নিজের নিজের ফাংশন আছে। এই জন্য কোনো দাঁত না থাকলে যে ইয়ে হবে সেরকম বলে কিছু নেই। প্রত্যেকটা দাঁত নিজের নিজের ফাংশন করছে। যেমন সামনের দাঁত কামড়ানোর জন্য রয়েছে, তার পাশের দাঁতগুলো ছেঁড়ার জন্য রয়েছে, তার পাশের দাঁত চিবোনোর জন্য রয়েছে। হ্যাঁ, তো এবারে তোমার যে দাঁতটা থাকবে না সেই ফাংশনটাই মিস হয়ে গেল মুখে থেকে। আচ্ছা। হ্যাঁ, আর সেই অনুসারেই তুমি খাচ্ছ। ধরো তোমার এক সাইডে দাঁত নেই, তাহলে অন্য সাইড দিয়ে তুমি খাচ্ছ। দ্বিতীয় দিক হ্যাঁ, দিয়ে চিবোচ্ছি। হ্যাঁ, এবার দ্বিতীয় সাইড দিয়ে চিবোলে তোমার কি হয়ে যাচ্ছে, ওই সাইডে মানে ওভার ডিউটি হয়ে যাচ্ছে। ধরো দুই সাইডে যেমন সমান সমান চিবিয়ে খাচ্ছিলে, তো তোমার ইয়েটা সমান চলছিল। এবারে এক সাইড দিয়ে আমি চিবোচ্ছি, তাহলে কি হলো, আমার মুখটা এক সাইডে শিফট হয়ে যাচ্ছে। এবার যখন আমার মুখটা এক সাইডে শিফট হয়ে যাবে, তো তখন কি হবে, আমার ভয়েস টোনটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের জিভটা তো নিচে রয়েছে, সেটে রয়েছে, আমাদের উপরের দাঁতগুলো স্ট্রেট রয়েছে। হ্যাঁ, তো সেটা আমি তোমাকে একটা দেখাই। যেমন রয়েছে, ধরো এটা আমাদের ধরো একটা স্কাল হলো। হ্যাঁ, এটা যখন আমরা প্রপার খুলছি বন্ধ করছি, এটা সমান সমান বন্ধ হয়। আমরা যখন চিবোচ্ছি, এটা একটা গ্রাইন্ডিং মুভমেন্ট, এটা এই সাইড থেকে গিয়ে এমনি করে বন্ধ হচ্ছে। হ্যাঁ, এমনি করে বন্ধ হচ্ছে। কিন্তু যখন আমরা এক সাইডে খাবো, মানে কি হলো, আমি যখন এটাকে এদিকে দাঁত নিয়ে আমি এদিক দিয়ে একদিকে খাচ্ছি। চিবোচ্ছি। হ্যাঁ, তখন কি হয়ে গেল, আমার দাঁতটা এমনি করে বন্ধ হচ্ছে। এই সাইড তো দাঁত নেই, আমার উপর নিচে কোথাও না থাকতে পারে। তখন কি হয়ে যায়, আমাদের এই আর্টিকুলেটিং এরিয়াটা যেটা এইখান থেকে রয়েছে, সেটা কি হবে, আমার ওইদিকে চলে যাওয়ার জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, এর পজিশনটা এরকম করে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। এদিকটায় বসে খাচ্ছি বলে এদিকের এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে কি হলো, আমার এই আর্টিকুলেটিং ডিসটা ঘষে যেতে থাকবে, আর আমাদের এই হাড়টার এখান থেকে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, এটা চেঞ্জ হওয়ার জন্য কি হয়ে গেল, এই পুরো এরিয়ার ফাংশনটা ডিসব্যালেন্স হয়ে গেল। কি আমাদের কি তো ধরনের এই সিম্পটমস হতে পারে? হ্যাঁ, এই ডিসব্যালেন্স হয়ে গেলে এটা খুব মানে স্লো মাইক্রো লেভেলে চেঞ্জ হতে থাকে। তো মানুষ ওটা বুঝতে পারে না যে বুঝতেই আমার পারেন। চেঞ্জ হচ্ছে। ওর মধ্যে সবথেকে আগে দেখবে মানে চোয়ালের একটা ক্লিকিং সাউন্ড আসবে। ডিশটা ঘষে যাচ্ছে বলে ক্লিকিং সাউন্ড, মানে কি, যেমন হা করতে পারছে না, হা করলে ওটা কিটকিট মতো একটা আওয়াজ করে উঠবে তোমার। হ্যাঁ, তারপরে হলো হা করাটাও রেস্ট্রিক্টেড থাকছে। পেশেন্টকে যখন তুমি সিধা হা করতে বলবে, দেখবে ওর হা করাটা একটা চোয়ালটা একটা শিফট হয়ে যাচ্ছে, এমনি করে হা কাটছে, এমনি করে মুখটা ঘুরে যাচ্ছে। আচ্ছা। মানে মুভমেন্টটাই আমরা চেঞ্জ সিধা হয়ে করতে যাচ্ছে। পারছি, যেমন আমরা হা করলে আমরা সিধা দুই দিকে খাচ্ছি বলে আমরা হা করছি, সিধা হা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। ওকে হা করতে বললে মুখটা একটু হা করার পরে ওর চোয়ালটা যেদিকে খায় এই ওইদিকে কার্ভ শিফট হয়ে হয়ে যায়। যাবে, এমনি করে টেরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এর জন্য কি হবে, আমাদের জিভটা যেমন এখন সমান সমানে বসছে, তা আমাদের ভয়েস টোন
প্রনাউন্সিয়েশন গুলো একটা যেটা রয়েছে আমাদের, এটা যখন এক সাইডে দাঁতের দিকে জিভ সরে যাবে তখন সেটা পাল্টে যাবে। পাল্টে যাবে, আচ্ছা। এইগুলো এত স্লো হয়, আর তোমার আশেপাশে যারা থাকে তারা তোমার এইটুকুকে কম্প্রোমাইজ করে নেবে। কিন্তু তুমি যখন কোনো জায়গায়, বড় জায়গায়, যেমন অ্যাড্রেস বা অ্যাঙ্কারিং যেমন তুমি করছো, এরকম জায়গায় গেলে তোমার কি হবে, প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তো তখন তুমি একটা স ঠ ঝ এরকম একটা এক্সট্রা সাউন্ড তোমার সঙ্গে আসবে। হ্যাঁ, মানে আমার তো কমিউনিকেশনে এগুলো, গিয়ে ওটা hit হ্যাঁ করেছে। হ্যাঁ, তো এগুলো আগেকার দিনে এত বিশেষ কেউ Notice করতো না। হ্যাঁ, এখন এগুলো নোটিস করা হয়েছে যে এগুলোর জন্য কি কি অসুবিধা, সেই জন্য এগুলোর কারেকশনের জন্য ট্রিটমেন্ট রয়েছে আলাদা আলাদা ধরনের। এই জন্য সব থেকে আগে এটা হলো মিসিং টুথ রিপ্লেসমেন্টটা সব থেকে এই জন্য ইম্পর্টেন্স। কি নামটা? মিসিং টুথ মানে যেটা তোমার দাঁত তুলে ফেলা হয়েছে, যে দাঁতটা খালি জায়গা হয়ে গেল দাঁত তোলার পরে, হ্যাঁ। সেই জায়গাটাকে দাঁত লাগিয়ে নেওয়া দরকার। সেটা তোমার ফেলে রাখা উচিত না, 6 মাস দাঁত তোলা, 6 মাসের মধ্যে তোমাকে আবার দাঁত ওই জায়গায় রিপ্লেস করে নেওয়া উচিত। নাহলে আমার কোমরবিড অনেক কিছু প্রবলেম আসতে পারে। হ্যাঁ, তোমার ওর আশেপাশে যে দাঁত যেখান থেকে তোলা হলো ধরো, সেই পাশে দুটো দাঁতের যদি সাপোর্ট তুমি ভেঙে দিলে, ধরো ওখান থেকে একটা তুলে ফেললে, এবার ওই জায়গাটাতে তো বোন লস হলো। এবার ওই বোন লসটাকে রিকভারি যদি না করো, তুমি মেনটেন না করো, তো দাঁতের মাঝখানে গ্যাপ আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর গ্যাপ আসলেই ফের ওখানে ফুড লজমেন্ট হবে, খাওয়া ফাসবে, খাবার ফাসলেই তোমার অসুবিধা ক্যাভিটি আসবে। শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, এই দাঁত যে মিসিং টুথ রিপ্লেসমেন্ট, এটা আমরা কি করে করি? মানে আমার তিনটে দাঁতের মধ্যে মাঝখানের দাঁতটা নেই, তো আমার দাঁতটা পুরোটা তুলে দেওয়া হয়েছে। এবার আমি ওখানে নতুন দাঁত আবার কি করে পুট করবো? আমি কি আমার মাড়ির মধ্যে আবার একটা কৃত্রিম দাঁতকে ইমপ্লান্ট করছি? দেখো রিপ্লেসমেন্টের অনেকগুলো প্রসেস আছে। একটা রিমুভাল রিপ্লেসমেন্ট, হ্যাঁ, যেটা তুমি সময় মতো লাগিয়ে রাখো, তারপরে আবার খুলেও রেখে দিতে পারো। আচ্ছা, মানে হ্যাঁ, ওটা ইজি হ্যাঁ, টু। খোলা পড়া যেটা আচ্ছা, হলো, আচ্ছা। হ্যাঁ, যেটাকে নরমাল ভাষায় খোলা পড়া বলা হয়, সেরকম দাঁত হলো। একটা হলো ফিক্সড প্রস্থেসিস টুথ রিটেন, যেটা হলো মানে কি দাঁতের সাপোর্ট নিয়ে দুই পাশে যে দুটো দাঁত রয়েছে যেটাকে তোলা হলো, তার দুপাশে দুটো দাঁতের সাপোর্ট নিয়ে ওই জায়গাটায় রিপ্লেসমেন্ট করা হবে। আর একটা হলো ইমপ্লান্ট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, মানে দাঁতের ভিতরে একটা, হাড়ের ভিতরে যেখান থেকে মিসিং করা হলো দাঁতটা ধর তোলা হয়েছে, সেই জায়গাতে একটা ইমপ্লান্ট বসিয়ে তার সাপোর্টে ওই জায়গাতে আবার একটা দাঁত রিপ্লেস করা। কি ধরনের ইমপ্লান্ট হয়, মানে কিভাবে সেটা হয়? সেটার জন্য তোমাকে আমি একটা বলবো, এরকম আমাদের ধরো, আমাদের একটা দাঁতের চোয়াল হলো, এর মধ্যে তোমার যেমন ধরো টুথ সাপোর্টেড লাগাচ্ছে তুমি দাঁত, তো টুথ সাপোর্টেড লাগালে তোমার ধরো এই একটা মিসিং টুথ হয়ে হ্যাঁ, গেছে, মিসিং এখান থেকে আমি রয়েছে। তুলে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। তো আমার দুই পাশে দুটো দাঁতকে মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে এটাকে ছোট করে দেওয়া হবে। মানে দুটো দাঁতকে গ্রাইন্ড করে দেওয়া হয়। হ্যাঁ, গ্রাইন্ড করে এটাকে ছোট করে দেওয়া হবে। হ্যাঁ, ছোট করে দিয়ে এটার একটা মাপ নেওয়া হবে বা স্ক্যানিং করে নেওয়া হবে। হ্যাঁ, সেই দিয়ে একটা মডেল তৈরি হবে। সেই মডেলের পরে এই দুটো দাঁতের জন্য এরকম করে তোমার দাঁত তৈরি হবে। মানে যেই দাঁত দুটো আমার ভালো ছিল, হ্যাঁ, তার উপরে তার জন্য এরকম ক্যাপিং মতো হলো টাইপের এরকম পিছন দিকটায় দাঁত তৈরি হবে, আর যেটা তোলা হয়েছে সেটা সলিড দাঁত তৈরি হবে। আচ্ছা। হ্যাঁ, আর এটাকে তারপরে এর জায়গাতে আবার সিমেন্টিং করে এটাকে ফিক্স করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে কি হলো, তোমার যেমন আগে দাঁত ছিল সেমনি দাঁত হয়ে গেল। ওই দুটো দাঁতের সাপোর্টে আমার একটা হ্যাঁ, নতুন এখানে কৃত্রিম দাঁত এখানে দাঁত থেকে হয়ে গেল। গেল, যেটা আবার নরমাল ফাংশন করবে যেমন ছিল। এটা একটা হলো। আর একটা হলো ইমপ্লান্ট বেস। তোমার যদি দাঁত এরকম বেশি গায়েব হয়ে গেছে, তুমি আশেপাশে দাঁতকে ইনভলভ করতে চাচ্ছ না, তাহলে এরকম ইমপ্লান্ট করে নিয়ে সেম প্রসেস, ইমপ্লান্টের জন্য এরকমই আবার ক্রাউন তৈরি হবে, যেটাকে এই জায়গাতে স্ক্রু দিয়ে ওটাকে মানে ফিক্স করে আমার দেওয়া হবে। তখন আমার জয়ের মধ্যে ওইরকম মেটালের স্ক্রু ইমপ্লান্ট করা হবে। স্ক্রু না, এটা ইমপ্লান্ট, এটা আলাদা জিনিস, দেখতে স্ক্রু টাইপের, যাকে এখানে হোল্ড করা যায় এই জন্য। ওটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, এটা টাইটেনিয়ামের আছে। হ্যাঁ, এই টাইটেনিয়াম বা এই মেটাল জাতীয় যদি আমি ইমপ্লান্ট করি, অন্যান্য মেডিকেল, বিশেষ করে এমআরআই কি আমি করাতে পারবো? হ্যাঁ, 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 মানে মডার্ন ডে। এগুলো এগুলো সব রকম টেস্টেড জিনিস হচ্ছে। এগুলো তোমার মানে তোমার কোনো হ্যাজার্ডে যাবে না এটা। এটা কোনো মানে তোমার পরে এক্সপেরিমেন্ট না এটা। আচ্ছা, এটা সাধারণ স্ক্রুর মতো স্ক্রু, মানে স্টিল স্ক্রু ভেবে ইয়ে করার জন্য ওটা নেই। হ্যাঁ, এইজন্যে এটাকে তুমি মানে এটা টেস্টেড জিনিস হচ্ছে। ইমপ্লান্ট এটা একটা অনেক বড় সার্জিক্যাল প্রসিডিওর হচ্ছে। এটা অত ইজি জিনিস না। তুমি ভাবছো যেমনি একটা স্ক্রু নিয়ে এমনি হাড়ের মধ্যে টাইট করে দিল আর ওর মধ্যে একটা দাঁত সাটিয়ে দিল, সেরকম জিনিস না। আচ্ছা। আমরা অনেক মানুষের ক্ষেত্রে দেখতে পাই যে দাঁতগুলো আঁকাবাঁকা। পরিষ্কার রাখছে, ব্রাশ করছে ঠিকঠাক, কিন্তু দাঁতগুলো আঁকাবাঁকা বা গ্যাপ রয়েছে। হ্যাঁ, একটা দাঁতের ওপরে আরেকটা দাঁত রয়েছে। এগুলো কেন হয়?
এগুলো হলো অর্থোডন্টিক ডিফর্মিটিস বলা হয়। এগুলো এক ধরনের হেরিডিটি ডিফর্মিটিস, মানে এক ধরনের হেরিডিটি মানে বংশগত যেটাকে বলা হয়। মানে জেনেটিক্স কারণ। হ্যাঁ, জেনেটিক্স যেটাকে, হ্যাঁ, বংশগত। এটা ওর বাবা মা কারো রয়েছে, মাসি পিসি কারো দিক থেকে এগুলো আসবে। হ্যাঁ, সেই হিসাবে ওটা মানে আঁকাবাঁকা দাঁত হয়। মানে এখানে আমার পার্সোনাল কেয়ার করে ওটা ঠিক করার কোনো উপায় নেই। না, এটা তোমাকে 9 বছর বয়স থেকে এটাকে একটু মানে খেয়ালে রাখতে হয়। যাদের বাড়িতে এরকম আছে অসুবিধা দেখতে হয়। কারোই যদি থাকে, তার বাচ্চা যখন বড় হওয়া শুরু হবে 9 বছর থেকে ওটা রাখতে হয়। মিক্সড ডেন্টিশন পিরিয়ড বলা হয় এই সময়টাকে। মানে এই সময় দুধের দাঁত পড়ে যেতে শুরু হবে। 6.5 বছর থেকে দুধের দাঁত পড়তে শুরু হয়। আর সামনের গুলো ততক্ষণে চলে আসে, ধরো 6.5 বছরে দুধের দাঁত যেমন পড়ে গেল, ওখান থেকে পার্মানেন্ট দাঁত আসা শুরু হলো। তো প্রথম দাঁতগুলো টেরা বাঁকাই আসবে। হ্যাঁ, ওটাকে মানে ডাকলি স্টেজ বলা হয়। তোমার সেটা যখন 11 বছর আসতে যাবে, ততক্ষণ প্রায় তোমার সব দুধের দাঁত পড়ে আসবে, পার্মানেন্ট দাঁত আসবে। ততক্ষণে তোমার ফেসটা একটা স্ট্রাকচার বোঝা যাবে যে তোমার দাঁতটা সামনের দুধগুলো হ্যাঁ কিরকম অ্যারেঞ্জমেন্টে রয়েছে, অ্যালাইনমেন্টটা নর্মাল আছে কি নেই। এই জন্য 9 বছরের থেকে 10 বছরের মধ্যে যদি কোনো সময়তেই তুমি একবার যদি ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করো, তাহলে সে তোমাকে একটা এক্সরে করে দেখে বাকি দাঁতেরও সাইজ অনুসারে তোমাকে বলে দিতে পারবে যে এটার অর্থোডন্টিক ট্রিটমেন্টের দরকার কি না, বা ট্রিটমেন্ট হলে কিরকম ভাবে করা যেতে পারে। তোমাকে তখন সে বলে দেবে, আর সেই অনুসারে তুমি তারপরে আগের ট্রিটমেন্টের জন্য এগোবে। তো দাঁত আমাদের যখন আঁকাবাঁকা তখন আমরা অর্থোডেন্টিক ট্রিটমেন্টের দিকে যাব। সেখানে অর্থোডেন্টিক ট্রিটমেন্টটা করা কখন বা কোন বয়সের মধ্যেই আমাকে করতে হবে, এরকম কি কোনো বাধ্যবাধকতা রয়েছে? না, এরকম কিছু নেই, কিন্তু যত আগে করবে তত অ্যাকুরেসিটা ভালো থাকে। হ্যাঁ, আর সময়টাও কম লাগবে। আর যত বৃদ্ধ বয়সে গিয়ে আমরা করব সেই সময় তখন আর অতটা অ্যাস্থেটিকের দরকার পড়ে না। মানুষের লাইফ এঙ্গেজ হয়ে গেলে সময়ের একটা আছে মান, সেই হিসাবে চলছে, তখন আর অ্যাস্থেটিকের কোনো মান থাকে না। মানে 35 বছর পর্যন্ত মানুষের অ্যাস্থেটিকের ভ্যালু থাকে ধরো, তারপরে তো তার লাইফে আলাদা প্রবলেম আসতে থাকে, তখন আর অতটা কেউ খেয়াল করে না মানে অর্থোডন্টিকের জন্য। তারপরে তোমার আলাদা ধরনের তখন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে হয়, তখন আর অর্থোডন্টিক দিকে কেউ এগোয় না। হ্যাঁ, তো নরমালি অর্থোডেন্টিক আপনি দেখতে পান এই হ্যাঁ, 30-35 এর নিচেই পেশেন্টদের। হ্যাঁ, রাখাও ঠিক। তারপরে আর দরকার পড়ে না, তারপরে তুমি সিধি তুমি রিপ্লেসমেন্টের দিকে চলে যাও। যেমন স্মাইল ডিজাইনিং এর দিকে চলে যায় মানুষের। তোমার যদি ওরকম মনে হচ্ছে দাঁতে যেমন গ্যাপ বা দাঁত মিসিং হয়েছে বা কোনো কিছু রয়েছে, সেগুলোর সঙ্গে তুমি ওরকম রিপ্লেসমেন্ট প্রোগ্রামে। বিশেষ করে আমরা সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখতে পাই বিভিন্ন মডেলস বা অ্যাক্টরস যারা রয়েছেন, তাদের তো স্মাইলটা একটা বেশ ম্যাটার করে তাদের হ্যাঁ, হ্যাঁ। প্রফেশন ইয়েতে। তো তাদের একটা ট্রিটমেন্ট প্রসিডিওর বা ডেন্টালের মধ্যে থাকতেই হয়। হুম, হুম। কি ধরনের তারা একটা রুটিন ফলো করে ডেন্টিস্টদের সাথে, বা কি ধরনের ট্রিটমেন্ট রুটিন তারা? এগুলো হলো কি তোমার ধরো একটা অ্যাস্থেটিক প্রোগ্রাম হচ্ছে এগুলোর জন্য। তোমার এটা টোটাল দাঁতের যেমন স্ক্যানিং করা হয়, স্ক্যানিং করে তোমার মুভমেন্টকে, যেমন তুমি কোনো কথা বলছো তো সেটাতে বললে তোমার লিপ পজিশন থেকে নিয়ে তোমার ফেসিয়াল অ্যানালাইসিস করা হয় ফার্স্টে। হ্যাঁ, তো অ্যানালাইসিসের পরে তোমার বেরোবে যেমন হবে। তারপরে গিয়ে তুমি ওটার একটা ডায়াগনোসিস করা হলো কি তোমার অ্যাস্থেটিক কিরকম দেখতে, অ্যাপিয়ারেন্স কিরকম। তারপরে এবার তুমি কথা বলছো যখন, তখন তোমার মানে ঠোঁটের মুভমেন্টটা কিরকম হচ্ছে, টাং মুভমেন্ট কিরকম, দাঁত কতটা দেখা যায় কথা বললে। মানে আমি পুরোটাই এটাকে পুরো ভিডিও, হ্যাঁ, ভিডিও প্লাস স্টিল ফটোগ্রাফি প্লাস ওরাল ক্যাভিটির স্ক্যানিং, এগুলোকে সব কটাকে নিয়ে একটা অ্যানালাইসিস করে একটা সেট করা হয় কি তোমার কি কি চেঞ্জেস দরকার। হ্যাঁ, ওর মধ্যে তুমি হাসলে কতটা দাঁত দেখা যাচ্ছে, কথা বললে কতটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আর তুমি মুখ বন্ধ করলে তোমার ঠোঁটের পজিশন কেমনি থাকছে। হ্যাঁ, এগুলো সব অ্যানালাইসিস খুব মানে গভীরভাবে এটাকে দেখা হয়, সেটাকে আমি চেঞ্জও নিখুঁতভাবে। করতে পারবো। হ্যাঁ, সেটাকে আমি চেঞ্জও করতে পারবো। হ্যাঁ, তারপরে এর মধ্যে কি কি চেঞ্জ করা উচিত তোমার মধ্যে, তো সেই অনুসারে সেটাকে তোমার চেঞ্জ করা হয়। মানে হ্যাঁ, আমি আমার হাসি বা আমার মুখ কতটা খুলবে সেটা পুরোটাই ডেন্টিস্টের মাধ্যমে আমি চেঞ্জ করাতে হ্যাঁ, 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 এখন আছে যেমন তুমি নিজের লিপের পজিশন হলো, স্মাইল তুমি কতটা করছো, সেগুলো সবকিছু চেঞ্জ করানো যায়। হ্যাঁ, সেগুলো করে তুমি তোমার স্মাইলটাকে চেঞ্জ করতে পারো। হ্যাঁ, ওটাকে স্মাইল ডিজাইনিং এর মধ্যে আসছে। আরেকটা জিনিস যে আমরা খেয়াল করি যে কারোর দাঁত হয় সাদা, কারোর দাঁত হয় হলুদ। হলুদ দাঁত হলে অনেকে সেটা ভাবে যে দাঁতে দেখো অনেক কালার আছে। হ্যাঁ, ওটা পার্সন টু পার্সন বা এরিয়া ওয়াইজ সেটা চেঞ্জ হয়ে যায়। এমনিতে
বেশিরভাগ দেখা গেছে যারা ট্রাইবাল টাইপের বা যারা একটু ডার্ক শেডের Dark ডার্ক skin কালার, হ্যাঁ complexion। হ্যাঁ, তাদের মানে দাঁতটা একটু বেশি সাদা থাকে। আর যারা একটু ফর্সা হয় বা পরিষ্কার থাকে তাদের দাঁতটা একটু হলুদ মতো থাকে। এটা কি কোনো ভয় হ্যাঁ। পাওয়ার বিষয়? না, না, না। এটা এনামেল ডেনসিটির পরে হচ্ছে। মানে যার এনামেলটা যত মানে দাঁতের সবথেকে উপরের লেয়ারটা যত বেশি ডিপ হবে, সে তত দাঁত সাদা দেখাবে। আর যার ওটা একটু কম হবে, তারপরে তার ডেন্টিনেল কালারটা রিফ্লেক্ট করে বলে ওটা একটু হলুদ। যেমন দাঁত ব্রাশিং করতে গিয়ে খুব বেশি ঘষে গেলে আমাদের দাঁতটা হলুদ, হলুদ দেখায়। তো ওটা এনামেল লেয়ারটা কমে গেলে তাহলে ডেন্টিন কালারটা রিফ্লেক্ট করছে বলে ওটা হলুদ দেখাচ্ছে। ওটা এমন কিছু না। মানে আমার হলুদ দাঁতও কমপ্লিটলি হেলদি হতেই পারে। হ্যাঁ, 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 ওটা হবেই। ওটা সেটাই ওটা আমাকে নিয়ে ডেন্টিস্টের কাছে না, গিয়ে না, আমি সেটা না, বুঝে না। যাবো। দাঁত দাঁতে ড্যামেজ হলো ক্যাভিটি হওয়া, হ্যাঁ, দাঁত জিগজ্যাগ থাকা যেটার জন্য তোমাকে অ্যারেঞ্জমেন্টটা ঠিক রাখবে, স্মাইল এবারে হাসছো যেটা হলো প্রপার চাবিয়ে খেতে পারছো, ঠিকঠাক খাওয়া হ্যাঁ, দাওয়া। সেই ফাংশন গুলো হচ্ছে, এবার সেটাই হয়ে গেল। এবার আমার একটা জিনিস বড় প্রশ্ন যে আপনি যেহেতু দুটো রিজিয়নেই প্র্যাকটিস করেছেন, বিহারে বেশ বছর ধরে, তার সাথে এখন বেঙ্গলেও বেশ কিছু বছর ধরে, তো আহ, এই যে পেশেন্ট বিভিন্ন ধরনের ট্রিট করছেন, বিভিন্ন রকমের ক্লাস থেকে, বিভিন্ন রকমের কালচার থেকে, কি কি ধরনের চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হয় ডে টু ডে লাইফে? চ্যালেঞ্জেস বলতে তুমি এটা বলতে পারো, যেমন হলো কি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়েছে এরকম, যেমন তুমি এক্সট্রাকশনের পরে ওকে ইনস্ট্রাকশন দিলে, যেমন আমরা তুলোই করে ধরো ওখানে একটা কটন রোলে একটা বিটাডিন দিয়ে ওখানে দিয়ে দিই যে দাঁতটা তোলার পরে সেই জায়গাটাতে যে মানে এই তুলোটা রাখবেন আধা ঘন্টার মতো এখন চিপে রেখে, তারপরে তুলটা ফেলে দিয়ে আস্তে করে ঠান্ডা জল দিয়ে কুলুকুচি করে নেবেন। তারপরে 4 ঘন্টা কিছু খেতে হবে না, তারপরে সেমি সলিড জিনিস খাবে একদিন, 24 ঘন্টা ব্রাশ করবেন না। এগুলো মানে Instruction দেওয়া হ্যাঁ, আপনার তরফ থেকে। এইগুলোকে অনেকে থাকে, যেমন দাঁতটা তুলে ফেললো, এবারে ওখানে দাঁতটা তুলেছি তো কি কেমন আছে আঙুল দিয়ে ছুঁয়ে দেখতে যাচ্ছে, হ্যাঁ, কেউ জিভ দিয়ে খোঁচাখুচি করে নিল, ওই জায়গাটা কি অস্বস্তি লাগছে কেমন আছে। তো ওখানে দাঁত তোলার পরে যে ক্লটটা থাকে সেটাকে থাকা দরকার। ক্লটটা ওখান থেকে হটে গেলেই ওখান থেকে আবার ব্লিডিং হওয়া শুরু হয়ে যাবে। তো এরকম অনেকে আছে কি দাঁত তোলার পরে বলবে যে হ্যাঁ আমার রক্ত বন্ধ হয়নি, আমার রক্ত চলছে, এরকম, হ্যাঁ, ওগুলো আছে কিছু। স্টিচ করে দেওয়ার পরে ওখানে মানে ধরো তুমি খাবার মানে কুলুকুচি করছে না, খেয়ে খেয়ে ওখানে জমা করে রেখে দিচ্ছে, তো তার জন্য কিছু অসুবিধা আছে। তো এইগুলো একটু দেখতে হয়ে যায়। তারপরে হলো কি যেমন ক্যাভিটি রেস্টোরেশন তুমি করলে মানে ফিলিং করে গেল পেশেন্ট ক্যাভিটিটাকে, আর বলা হলো দাঁতটা তো কম্প্রোমাইজ দাঁত হয়ে গেল, ওটা তোমার ধরো একটা মেনটেনেন্স আছে, কিন্তু সেরকম শক্ত জিনিস বেশি খাওয়া যাবে না, কিন্তু ও এমন কিছু খাচ্ছে যার মধ্যে কিছু শক্ত পড়লো, তাহলে ক্যাভিটিটা আবার দাঁতটা ভেঙে যাওয়ার চান্স থাকে, ড্যামেজ হওয়ার চান্স থাকবে। তো এরকমই ধরনের কিছু ড্যামেজ হয়ে চলে আসে কিছু এই কিছু পেশেন্ট। চ্যালেঞ্জেস গুলো আপনাকে ডে টু ডে লাইফে ফেস করতে হয়। হ্যাঁ, এগুলো থাকে, অনেকে থাকে মেনটেন করে না, যেমন স্মোকিং বন্ধ করা হয় কিন্তু যারা অ্যাডিক্টেড হয় ওরা সেটা মেনটেন করে পারে না, বলে আমি পাচ্ছি না, কারণ থাকতে পারি না, আমি খেয়ে নিয়েছিলাম, তার জন্য একটু অসুবিধায় আসে। হ্যাঁ, এগুলো ডেন্টিস্ট্রির মধ্যে আসে। খাওয়া দাওয়ায় টক টক এগুলো যেমন বন্ধ করানো হয় যে 1 সপ্তাহ টক টক জাতীয় জিনিস খাবেন না, তো ওটাও অনেকে থাকে যে লোভ হয় সস টস এই জাতীয় জিনিস খেয়ে নেয়, এতে একটু সোয়েলিং হবে তোমার বা ব্যথা বাড়তে পারে, এরকম হবে, এগুলো আছে। তো থ্যাংক ইউ স্যার আমাদের শোতে এতটা সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদের মধ্যে বিভিন্ন রকমের যে অ্যাওয়ারনেস বা কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো আনসার দেওয়ার জন্য। আমরা চাইবো ভবিষ্যতে আপনাকে আরো পেতে, আরো বিভিন্ন রকমের ডেন্টাল আপডেটস এর জন্য বা আরো বিভিন্ন রকমের কোয়ারিজ এর জন্য আপনাকে চাইবো আমাদের শোতে অবশ্যই। ওয়েলকাম, তোমরা এসো নিশ্চিত, আমি এই বিষয়ে তোমাদের যা কোয়ারি থাকবে সেটাকে আমি সলভ করার চেষ্টা করব, হ্যাঁ হ্যাঁ। আরো জানাবো আপডেট ডেন্টিস্ট্রি বিষয়ে। হুম হুম হুম। হ্যাঁ, আর ওয়েলকাম, তোমরা আসো যখনই, আমার কাছে কোনো অসুবিধা, আমার তো মালদাতে আমি আছি, তোমাদের যখনই কোনো কোশ্চেন থাকবে বা এরকম তোমরা আমার আছে, এসো আমার কাছে, আমি জানাবো তোমাদের নিশ্চয়ই, সেটা সলভ করার চেষ্টা করবো। একদম। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।